এই ভিডিওতে 2021-22 সালে হয়ে যাওয়া ত্রিপুরা মাধ্যমিক টার্ম 2 এক্সামের ফিজিক্স এবং কেমিস্ট্রি এর ইভেন কোয়েশ্চন পেপারের আনসার আলোচনা করে প্রতিটি প্রশ্নের আনসার দিয়ে দেওয়া হয়েছে। তাই যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তাহলে এবার আমরা প্রথমে দেখব 2021-22 সালের ত্রিপুরা মাধ্যমিকে টার্ম 2 এক্সামের সায়েন্সের ফিজিক্স এবং কেমিস্ট্রির উপর কি কোয়েশ্চন পেপার ছিল। এই যে এখানে ইভেন কোয়েশ্চন পেপারটা 2021-22-এ ফিজিক্স এবং কেমিস্ট্রির উপর। এখানে কোয়েশ্চন পেপারে 4টা পেজ আছে, 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, এরপরে হলো 3 নম্বর পেজ, 4 নম্বর পেজ। এখানে কোয়েশ্চনগুলি একটু ছোট দেখা যাচ্ছে, তাই এবার আমরা কি করব, আনসার আমরা জুম করে আনসার নিয়ে আলোচনা করব। এবার যদি আমরা জুম করে নিই কি দেখা যাব, এই দেখতে পাচ্ছ, জুম করে নিলে কিছুটা বড় দেখা যাচ্ছে। এইবার প্রথম কোয়েশ্চনে কি বলেছে, তড়িৎচুম্বকীয় আবেশ হলো। দেখো আমরা জানি তড়িৎচুম্বকীয় আবেশ হলো কি, কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হওয়া। তাহলে এখানে আনসার কি, এখানে আনসার আছে চুম্বক এবং কুণ্ডলীর আপেক্ষিক গতির জন্য কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়া। তাহলে এখানে আনসার কি, এখানে আনসার হচ্ছে গ নম্বরটা হবে আনসার, গ নম্বরটা আনসার। পরের কোশ্চেনে কি বলেছে, তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপক যন্ত্রের নাম লিখো। আমরা জানি তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা হয় এমিটারের সাহায্যে। তাহলে এখানে আনসার কি, আনসার হবে এমিটার। এবার আমরা যাব পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3 বলেছে যে ফ্লেমিং এর বামস্ত নিয়ম অনুযায়ী মধ্যমা কি নির্দেশ করে। আমরা জানি ফ্লেমিং এর বামস্ত নিয়ম অনুযায়ী মধ্যমা কি নির্দেশ করে, মধ্যমা নির্দেশ করে তড়িৎ প্রবাহের অভিমুখ। তাহলে এক্ষেত্রে আনসার কি হবে, এক্ষেত্রে আনসার হবে খ নম্বরটা। খ নম্বরে দেওয়া আছে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে। পরের কোশ্চেন বলেছে একটি নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য প্রবাহিত তড়িৎ প্রবাহ যদি অর্ধেক করা হয় তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ পূর্বের তাপের কি হবে। দেখো আমরা জানি পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। এবার যদি তাপকে প্রবাহ মাত্রা যদি অর্ধেক করা হয়, অর্ধেক মানে হাফ, হাফে যদি বর্গ করো তাহলে 1/4, অর্থাৎ পূর্বের 1/4 হয়ে যাবে। অর্থাৎ এখানে আনসার হবে কি, আনসার হবে গ নম্বরটা 1/4। পরে কোয়েশ্চন আমরা এবার যাব কোয়েশ্চন নাম্বার 5। এখানে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, আনসার তোমার নিজে থেকে লিখতে হবে। কি বলেছে, একটি অন্তরিত তামার তারের কুণ্ডলীকে একটি নির্দিষ্ট গ্যালভানোমিটারের সাথে যুক্ত করা হলো। কি ঘটবে যখন একটি দণ্ডচুম্বককে কুণ্ডলীর দিকে ঠেলা হয়, কি ঘটবে, কুণ্ডলী থেকে যখন দণ্ডচুম্বকটাকে বের করা হয়, দেখো তখন কি হবে, কাটা গ্যালভানোমিটারের কাটা তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত হবে। আর যখন বের করা হয় তখন কি হবে, আগে যেদিকে বিক্ষিপ্ত হয়েছিল ঠিক তার উল্টো দিকে বিক্ষিপ্ত হবে। তাহলে আমরা বলতে পারি গ্যালভানোমিটার কাটাটি তাৎক্ষণিকভাবে বিক্ষিপ্ত হবে আর গ্যালভানোমিটার কাটাটি উল্টো দিকে বিক্ষিপ্ত হবে যখন কি করা হবে, দণ্ডচুম্বকটাকে বের করা হবে। কোশ্চেন নাম্বার 6 বলেছে একটি নির্দিষ্ট পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো আমরা জানি পরিবাহীর রোধ নির্ভর করে কিসের উপর, পরিবাহীটা কি দিয়ে তৈরি করা তার উপাদানের উপর রোধ নির্ভর করে। আর কিসের উপর নির্ভর করে, পরিবাহীটার দৈর্ঘ্য কতটুকু তার উপর নির্ভর করে। আর নির্ভর করে প্রস্থচ্ছেদের উপর, সে কতটুকু মোটা বা চিকন, সেজন্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রগুলোর উপর। এই তিনটা হচ্ছে প্রধান বিষয়, এছাড়াও আরো বিষয়ের উপর নির্ভর করে, কিন্তু কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বললে এখানে এই তিনটা প্রধান বিষয় দিতে হবে। পরের কোশ্চেনে কি বলেছে যে বিভব, তড়িৎ বিভবের এসআই একক কি। তড়িৎ বিভবের এসআই একক কি, আমরা জানি তড়িৎ বিভবের এসআই একক হচ্ছে ভোল্ট। পরের কোশ্চেন নাম্বার 8, একটি ধাতব পরিবাহী তারের চারদিকে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন বিষয়ের উপর নির্ভর করে বা কোন সূত্র থেকে জানা যায়। আমরা জানি এক্ষেত্রে জানা যায় ফ্লেমিং এর ডানস্থ নিয়মের বৃদ্ধাঙ্গুষ্ঠ থেকে। বৃদ্ধাঙ্গুষ্ঠের যে নিয়মটা সেটাই কি নির্দেশ করে, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। পরের কোশ্চেনে কি বলেছে, ফ্লেমিং এর ডানস্থ নিয়মটি লিখো। আবারও বলছি পরের প্রশ্নে কি বলেছে, পরের প্রশ্ন বলেছে ফ্লেমিং এর ডানস্থ নিয়ম। এই যে আমি এখানে যে প্রশ্নগুলো আনসার করছি বা বলে দিচ্ছি, এগুলি তো আমার সাজেশনে দেওয়া প্রশ্ন, সেখানেও আনসার আছে, সেখান থেকেও তোমরা খুঁজে নিতে পারো। এবার ফ্লেমিং এর ডানস্থ নিয়ম, ফ্লেমিং এর ডানস্থ নিয়মে কি বলেছে, ফ্লেমিং এর ডানস্থ নিয়মে বলেছে ডানস্থের প্রথম 3টি আঙ্গুল, দ্যাট ইজ বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সঙ্গে সমকোণে রাখলে যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের অভিমুখ বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে, তাহলে মধ্যমা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে। আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে। আমি একটা ভিডিও দিয়েছিলাম ফ্লেমিং এর ডানস্থ এবং বামস্থ নিয়ম,
এবার দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখেছিলাম, মানে কিভাবে মনে রাখা যায় সেই ভিডিওটাকেও দেখে নিতে পারো, এই ভিডিওর ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দেওয়া থাকবে। পরে কোশ্চেনে কি বলেছে, পরে কোশ্চেনে বলেছে যে চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য কি। এগুলি সব প্রশ্ন আমার সাজেশনে দেয়। চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য, চৌম্বক বলরেখা কি? চৌম্বক বলরেখা হচ্ছে চৌম্বক প্রাবল্য এবং ক্ষেত্রের দিক সেখান থেকে বোঝা যায়। আর কি বোঝা যায়? বাইরে, চুম্বকের বাইরে বলরেখাগুলি উত্তর থেকে দক্ষিণ মেরুর দিকে যায়, আর চুম্বকের ভিতরে দক্ষিণ থেকে উত্তর মেরুর দিকে যায়। পরে কোশ্চেন নাম্বার 11। 11 কি বলছে? অহমের সূত্রটি বিবৃত করো এবং এর থেকে রোধের সংজ্ঞা দাও। অহমের সূত্র, অহমের সূত্র কি বলেছে? তাপমাত্রা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের সমানুপাত, বিভব প্রভেদের সমানুপাতিক। তাহলে বিভব প্রভেদের সমানুপাতিক, তাহলে রোধের সংখ্যা কি লেখা যায়? রোধের সংখ্যা লেখা যায় রোধ আর ইকুয়াল টু বি বাই আই, দ্যাট ইজ পরিবাহীর বিভব প্রভেদ বাই প্রবাহ মাত্রা। তাহলে পরিবাহীর বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাতকেই বলা হয় পরিবাহীর রোধ। পরে কোয়েশ্চেন নাম্বার 12। এবার যদি না, কোয়েশ্চেন নাম্বার 11 একটা অর দিয়ে একটা কোয়েশ্চেন আছে, সেটাই বলেছে যে 2 কুলম তড়িৎ আদানকে 24 ভোল্ট বিভব পার্থক্যের বিশিষ্ট দুটি বিন্দুর একটি বিন্দু থেকে অপর বিন্দুতে নিতে কত কার্য করতে হবে। দেখো, একটা আদান হলো 22 কুলম আর বিভব পার্থক্য হচ্ছে 24 ভোল্ট। তাহলে দুইটা বিন্দুর বিভব পার্থক্য 24 ভোল্ট, তাহলে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু থেকে এই 2 কুলম আদানকে নিতে কত কার্য করতে হবে? এখানে আমরা জানি যে কৃতকার্য W ইকুয়াল টু কিউ ভি। কিউ মিনস কি? কিউ হচ্ছে আদান, আর ভি কি? ভি হচ্ছে বিভব। তাহলে এখানে আদান কি? আদান হচ্ছে 2 কুলম, বিভব কি? এখানে 24 ভোল্ট। তাহলে এটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে হবে 48 জুল হবে কৃতকার্য। পরে কোয়েশ্চেন যদি আমরা যাই, কি হবে? পরে কোয়েশ্চেন হলো, এবার আমরা যাব কেমিস্ট্রির উপরে। এখানে কি বলেছে? কিটোনের কার্যকরী মূলকটি হলো, এখানে আবার এমসিকিউ, এখানে কিটোনের কার্যকরী মূলক হবে এটা। এখানে গ নম্বরটা হচ্ছে আনসার। পরে কোয়েশ্চেন নাম্বার 13। নিচের কোন মৌলটি ধাতুকল্প নয়? দেখো, এখানে সিলিকন ধাতুকল্প, বোরন ধাতুকল্প, জার্মেনিয়াম ধাতুকল্প, তাহলে বেরিলিয়াম ধাতুকল্প নয়। আবার বলছি, তাহলে আমার কি দাঁড়ালো? বেরিলিয়াম ধাতুকল্প নয়। কোয়েশ্চেন নাম্বার 14। নিচের ধাতুগুলির মধ্যে কোনটি ঠান্ডা বা গরম জল কোনটির সাথেই বিক্রিয়া করে না? দেখো, ঠান্ডা বা গরম জল কোনটির সাথেই বিক্রিয়া করে না, সেটা হচ্ছে সোডিয়াম বিক্রিয়া করে, ক্যালসিয়াম বিক্রিয়া করে, ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে, তাহলে কপার ঠান্ডা বা গরম জল কোনটির সাথেই বিক্রিয়া করে না। পরে কোয়েশ্চেন, ধাতু এবং অধাতুর মধ্যে পার্থক্য লিখো। ধাতু এবং অধাতুর পার্থক্য, আমরা ধাতু অধাতুর পার্থক্য সাজেশনে দিয়েছিলাম টেবিল করে, এখানে টেবিল ছাড়া দিয়ে দিলাম যে ধাতু কি? তাপ ও তড়িতের সুপরিবাহী, কিন্তু অধাতু তাপ তড়িতের সুপরিবাহী। ধাতু কি? উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়, অধাতু নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। পরে কোয়েশ্চেন মেন্ডেলিভের পর্যায় সারণীর একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। দেখো, পারমাণবিক গুরুত্ব বিভিন্ন হওয়া সত্ত্বেও কোন মৌলের আইসোটোপগুলিকে একই স্থানে, অর্থাৎ পারমাণবিক গুরুত্ব বিভিন্ন কিন্তু আইসোটোপগুলিকে একই পর্যায়ে এবং একই গ্রুপে রাখা হয়েছে, এটাই হচ্ছে তার সীমাবদ্ধতা। পরে কোয়েশ্চনে কি বলেছে? কেটিনেশন ধর্ম কি? দেখো, জৈব যৌগে কার্বন পরমাণুগুলি কি হয়? জৈব যৌগে কার্বন পরমাণুগুলি এক বন্ধন দ্বারাও থাকে, দ্বিবন্ধন দ্বারাও থাকে, ত্রিবন্ধন দ্বারাও থাকে। এই যে এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা থাইকা শৃঙ্খল গঠন করার যে ধর্ম প্রকাশ করে, সেটাই হচ্ছে কেটিনেশন ধর্ম বা কেটিনেশন। পরে কোয়েশ্চেন নাম্বার 18। না, কোয়েশ্চেন নাম্বার 18, এখানে কি বলেছে? অসম্পৃক্ত কার্বন যৌগ বলতে কি বুঝো, তার গঠন সংকেত সহ একটা উদাহরণ দাও। একটা উদাহরণ দিতে হবে গঠন সংকেত সহ। তাহলে এবার অসম্পৃক্ত কি? অসম্পৃক্ত হচ্ছে যে একটা জৈব যৌগ, সেই জৈব যৌগের মধ্যে এক বন্ধন অবশ্যই থাকবে, সাথে হয় দ্বিবন্ধন থাকবে অথবা ত্রিবন্ধন থাকবে, সেই রকম জৈব যৌগগুলিকে বলা হয় অসম্পৃক্ত জৈব যৌগ বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার বলছি, যেমন এখানে কি আছে? ইথিলিন আছে, ইথিলিনের মধ্যে এক বন্ধন থাকবে, সাথে দ্বিবন্ধন আছে। এখানের মধ্যে এক বন্ধন আছে, সাথে ত্রিবন্ধন আছে। অর্থাৎ যে সমস্ত জৈব যৌগের গঠন কাঠামোতে এক বন্ধন এবং সাথে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে, অথবা দ্বিবন্ধন ত্রিবন্ধন উভয়ই বন্ধন থাকে, তাহলে সেই সমস্ত জৈব যৌগকে বলা হয় অসম্পৃক্ত জৈব যৌগ বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অসম্পৃক্ত কার্বন যৌগ। পরে কোয়েশ্চেন যাই, এটার অর যে কোয়েশ্চেন আছে অথবা কোয়েশ্চেনে কি বলেছে? 1 নম্বরে বলেছে যে কার্বন যৌগের সমগণীয় শ্রেণী কি? দেখো, কার্বন যৌগের সমগণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী, এখানে দেখো উদাহরণে আমরা দিয়েছি CH3OH,
আবার এখানে CH3OH CH2OH, এখানে দেখো এই সংকেতের মধ্যে, এই দুইটা সংকেতের মধ্যে তফাৎ কি CH2, আবার এটার সাথে এটাতে তফাৎ কি CH2, এখানে এসেছে CH2 বৃদ্ধি করে, আবার এখান থেকে এসেছে CH2 বৃদ্ধি করে, অর্থাৎ তারা একটা গোষ্ঠীতে আছে, তারা একটা শ্রেণীতে আছে, সেই জন্য তাদেরকে বলা হয় সমগণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী। তাহলে আমার আনসারটা কি হবে? একই মৌলিক পদার্থের পরমাণু দিয়ে গঠিত যে সমস্ত ভিন্ন ভিন্ন যৌগের সাধারণ সংকেত এবং কার্যকরী মূলক একই এবং রাসায়নিক ধর্ম প্রায় একই রকম, সে সকল জৈব যৌগের যৌগের সমবায়তাকে সমগণীয় শ্রেণী বলে। পরে কোয়েশ্চনে কি বলেছে? পরে কোয়েশ্চনে এখানে 2 নম্বর কোয়েশ্চনে দিয়েছে, এখানে আইইউপিসি এখানে দিয়েছে যে তার আইইউপিএক নাম লেখার জন্য, ইউপিএক নাম লেখার জন্য এই কোয়েশ্চন আমি দিয়েছি, ইউপিএক নাম হলো মিথানেল। পরে কোয়েশ্চনে কি বলেছে? পরে কোয়েশ্চনে বলেছে যে Al2O3 একটি উভধর্মী অক্সাইড ব্যাখ্যা করো। ব্যাখ্যা করতে হবে Al2O3 একটি উভধর্মী অক্সাইড। দেখো এখানে কি Al2O3 অ্যাসিড HCl এর সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে, আবার Al2O3 NaOH এর সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে। যেহেতু সে অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে, সেই জন্য Al2O3 একটি উভধর্মী অক্সাইড। পরে কোয়েশ্চেন নাম্বার 20। কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে? একটি মৌলের পারমাণবিক সংখ্যা 11, অর্থাৎ মৌলতে 11টি কি আছে? 11টি ইলেকট্রন আছে। তাহলে তার ইলেকট্রন বিন্যাস কি? প্রথম কক্ষে একটা, পরের কক্ষে 8টা, পরের কক্ষে একটা। সেই জন্য সে কি আছে? তৃতীয় পর্যায়ে অবস্থিত আছে। আর যেহেতু এখানে 1, সেই জন্য সে একটা ইলেকট্রন বর্জন করবে, তাই সেই মৌলটি কি? মৌলটি হলো ধাতু। আর যেহেতু তার যোজ্যতা 1 আর ক্লোরিনের যোজ্যতা হলো 1, সেই জন্য তার সংকেত হবে MCl। আশা করি তোমরা আনসারগুলি বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে লিখবে, আমি সেই আনসার দেওয়ার চেষ্টা